আমরা এখন আলোচনা করব আর ঝুঁকির প্রকারভেদ নিয়ে। আমরা এখন ঝুঁকির প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি নেই ঝুঁকি বীমা শাস্ত্রে কত প্রকার দেখানো হয়েছে। প্রথমে বলা আছে বিশুদ্ধ ঝুঁকি। বিশুদ্ধ ঝুঁকি কোনগুলো? যে ঝুঁকির দ্বারা ক্ষতি ব্যতীত কখনো লাভ হয় না, অর্থাৎ যে ঝুঁকির দ্বারা হয়তোবা ক্ষতি হবে অথবা লাভ ক্ষতি কিছুই হবে না, কিন্তু কোনোভাবেই ওই ঝুঁকির দ্বারা লাভ হতে পারবে না ব্যবসায়ীর জন্য বা যে কোনো ব্যক্তির জন্য, তাহলে ওই ধরনের ঝুঁকিগুলোকে বলা যাবে কি? বিশুদ্ধ ঝুঁকি। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ ঝুঁকিকে আমরা বলতে পারি ক্ষতি। ঠিক আছে, আইদার ক্ষতি হবে অথবা লাভ আর ক্ষতি দুইটার কিছুই হবে না। ঠিক আছে, লাভ ক্ষতি কিছুই ঠিক আছে, হয় ক্ষতি হবে অথবা লাভ ক্ষতি কিছুই হবে না, কিন্তু কোনোভাবেই এই ঝুঁকিগুলো থেকে বিনিয়োগের জন্য বা ব্যবসায়ের জন্য বা কোনো ব্যক্তির জন্য লাভ হতে পারবে না, এমন ঝুঁকিকে বলা হয় বিশুদ্ধ ঝুঁকি। যেমন অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড বা কোথাও যদি আগুন লাগে, তাহলে আগুনের যে ক্ষয়ক্ষতি, এখান থেকে কোনোভাবেই কারোর কখনো লাভ হওয়া সম্ভব না। বা কেউ যদি মারা যায়, এখানে মারা গেলে কিন্তু মানুষের কখনোই লাভ হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে সেখানে হয় ক্ষতি হবে অথবা লাভ ক্ষতি কিছুই হবে না। ওকে, তো তাহলে এই ধরনের ক্ষতিগুলোকে বলা হচ্ছে কি, বা এই ধরনের ক্ষতির সম্ভাবনাগুলোকে বলা হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। তো ফটকা ঝুঁকি কি? ফটকা ঝুঁকি হচ্ছে যে ঝুঁকির মাধ্যমে লাভ হতে পারে, ক্ষতিও হতে পারে, আবার লাভ ক্ষতি কিছুই না হতে পারে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি ক্ষতি হতে পারে। ঠিক আছে, ক্ষতি হতে পারে, তারপর লাভ আর ক্ষতি দুইটা কোনোটাই হতে পারে না। ঠিক আছে, মানে হচ্ছে জিরো, লাভও হয় নাই ক্ষতিও হয় নাই, এমন হতে পারে, আবার কি লাভও হতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে তিনটা কন্ডিশনে হতে পারে বা তিনটা সিচুয়েশনে হতে পারে। যেমন ফটকা ঝুঁকির যদি আমরা একটা উদাহরণ দিই, যে কোনো একজন লোকের কাছে কিছু সঞ্চিত অর্থ আছে। ঠিক আছে, মানে তার কাছে উদ্ধৃত অর্থ আছে, সে কি করলো? সেই উদ্ধৃত অর্থ কোনো একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলো। তাহলে কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার ফলে কি হতে পারে? সেই কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে, অথবা সেই কোম্পানির শেয়ার যে দামে ক্রয় করা হয়েছে সেই দামই থাকতে পারে। ঠিক আছে, অথবা শেয়ারের দাম কমে যেতে পারে। ঠিক আছে, যেমন শেয়ারে বিনিয়োগ করলে শেয়ারের মূল্য, এখন সে যত টাকা দিয়ে শেয়ার কিনছিল, ঠিক আছে, সে যত টাকা দিয়ে শেয়ার কিনছিল, ধরি নেই সে 100 টাকা দিয়ে শেয়ার কিনছে, তার মানে এখন এই শেয়ারের মূল্যটা কমে যেতে পারে, কমে 80 টাকা হতে পারে, আবার শেয়ারের মূল্যটা বেড়ে 120 টাকা হতে পারে, আবার 100 টাকায় থাকতে পারে। তো তাহলে এই যখন কমে যাবে তখন কি হবে? কমে গেলে হবে হচ্ছে ক্ষতি। ঠিক আছে, যখন বেড়ে যাবে তখন কি হতে পারে? তখন হতে পারে লাভ। আর যদি শেয়ারের মূল্য সেম থাকে তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, তো এই ধরনের ঝুঁকিকে বলা হয় ফটকা ঝুঁকি, অর্থাৎ যে ঝুঁকির মাধ্যমে ক্ষতি হতে পারে, লাভ ক্ষতি কিছুই না হতে পারে, অথবা লাভও হতে পারে। ঠিক আছে, তো তারপর হচ্ছে মৌলিক ঝুঁকি। মৌলিক ঝুঁকি কি? যে ঝুঁকি একটা নির্দিষ্ট অঞ্চলের বা একটা নির্দিষ্ট দেশের বা একটি ফার্মের সকল শিল্পকে সমানভাবে প্রভাবিত করে, সেই ঝুঁকিকে বলা হচ্ছে মৌলিক ঝুঁকি। যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা। যদি রাজনৈতিক অস্থিতিশীলতা কোনো এলাকায় হয়, তার মানে ওই এলাকায় যতগুলো ফার্ম আছে সবগুলাকে কি সমানভাবে প্রভাবিত করবে সেই ঝুঁকি। তারপর যদি ঘূর্ণিঝড়ের কথা বলি, ঠিক আছে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে যদি ক্ষয়ক্ষতি হয়, তার মানে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় যত ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে সবগুলা কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঝুঁকি বা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি প্রভাবিত করবে। তার মানে যে ধরনের ঝুঁকি একটি নির্দিষ্ট অঞ্চলের সকল মানুষ, সকল ফার্ম, অথবা একটি নির্দিষ্ট শিল্পের সকল ফার্ম বা একটি দেশের সকল ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, সেই ঝুঁকি কি বলা হয়? মৌলিক ঝুঁকি বলা হয়। এরপর হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। এবার নির্দিষ্ট ঝুঁকিটা হচ্ছে কি? যে ঝুঁকিটা শুধুমাত্র একটা পরিবার, একটা ফার্ম বা একটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে। তার মানে হচ্ছে এটা মূলত একক কোন সত্তাকে প্রভাবিত করবে। ঠিক আছে, একক কোন সত্তাকে যে ঝুঁকিটা প্রভাবিত করে সেই ঝুঁকিকে বলা হয় নির্দিষ্ট ঝুঁকি। যেমন কোথাও যদি আগুন লাগে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগতে পারে, একসাথে সারা দেশে সকল ব্যবসা প্রতিষ্ঠানে তার আগুন লাগবে না। ঠিক আছে, এই জন্য অগ্নিকাণ্ড। তারপর বলা যেতে পারে জাহাজ ডুবির কথা। ঠিক আছে, জাহাজ ডুবি হলে দেখা যাবে যে একটা প্রতিষ্ঠানের
পণ্য বা একটা জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে, একসাথে সব জাহাজ ডুবে যাবে না, ঠিক আছে। তো এই ধরনের যে ঝুঁকিগুলো শুধুমাত্র একটি ফার্মকে বা একটি মানুষকে, একটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে তাকে কি বলা হয়, নির্দিষ্ট ঝুঁকি বলা হয়। এরপর হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি কি অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এরকম ঝুঁকি, ঠিক আছে। তার মানে আর্থিক ঝুঁকি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঝুঁকি, ঠিক আছে। অর্থাৎ অর্থের অঙ্কে যে ঝুঁকিটা পরিমাপ করা যাবে সেই ঝুঁকিটাকে বলা যেতে পারে আর্থিক ঝুঁকি। যেমন জাহাজ ডুবি বা অগ্নিকাণ্ডের মাধ্যমে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু পরিমাপ করা যায়, ঠিক আছে। যেমন একটা অগ্নিকাণ্ডে দেখা গেল একটা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, 12 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। বা জাহাজ ডুবির মাধ্যমে কোথাও 10 কোটি টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা এরকম হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ ক্ষতির পরিমাণটা ক্যালকুলেট করে বের করা যায়। এই ধরনের ক্ষতিকে কি বলা যায়, আর্থিক ঝুঁকি বলা যায়। অর্থাৎ এই ধরনের ক্ষতির সম্ভাবনাকে বলা যায় হচ্ছে আর্থিক ঝুঁকি। ওকে, তাহলে আমরা দেখি পরে কি আছে আমাদের। এরপর আমাদের সামনে ঝুঁকির আরো কিছু প্রকারভেদ রয়েছে। তারপর হচ্ছে অনার্থিক ঝুঁকি। অর্থাৎ এই ধরনের আর্থিক ঝুঁকি অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে না, ঠিক আছে। আগের বার আর্থিক ঝুঁকি ছিল অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর এটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। যেমন কোনো মানুষের যদি মৃত্যু হয় তাহলে তার মৃত্যু হচ্ছে একটা অপূরণীয় ক্ষতি, কোনোভাবেই এর ক্ষতিপূরণ দেওয়া যাবে না, বা তার মৃত্যুতে কতটুকু ক্ষতি হলো এটাও কেউ ধারণা করতে পারবে না। যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যিনি মুখ্য ব্যক্তি, অর্থাৎ বা বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে দেখা যেতে পারে এমন কিছু ব্যক্তি রয়েছেন যাদের সুনাম, যাদের মূলধনের পরিমাণ অনেক বেশি বা যাদের সুনামের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ ওই ব্যক্তিটার ফেস ভ্যালুর উপরেই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। এমন কোন ব্যক্তি যদি মারা যায় বা তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তাহলে সেই ক্ষতিটা কি, সেই ক্ষতিটা একটা ফার্মের জন্য অপূরণীয় ক্ষতি, এবং সেই ক্ষতির পরিমাণ কোনোভাবেই অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে না। তো ওই ধরনের ঝুঁকিগুলোকে বলা হচ্ছে কি, অনার্থিক ঝুঁকি। তারপর হচ্ছে বীমাযোগ্য ঝুঁকি। বীমাযোগ্য ঝুঁকি বলতে যে ঝুঁকির বিপরীতে বীমা করা যায়, সহজ কথায় যে ঝুঁকির বিপরীতে বীমা করা যায় সেই ঝুঁকিগুলোকে কি বলা হয়, বীমাযোগ্য ঝুঁকি বলা হয়। তো এই বীমাযোগ্য ঝুঁকিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন উত্তম আদর্শিক ঝুঁকি, উত্তম আদর্শিক ঝুঁকি, ঠিক আছে। এই উত্তম আদর্শিক ঝুঁকি কি, ঝুঁকি যে পরিমাপ করা হয়, অর্থাৎ বীমা ক্ষেত্রে ঝুঁকি পরিমাপের একটা ফলাফল পাওয়া যায়, ঠিক আছে। এই ফলাফলের পরিমাণ যদি অর্থাৎ ঝুঁকি পরিমাপ করে যে ফলাফলটা পাওয়া যাবে এই ফলাফলের পরিমাণ যদি 75 এর থেকে কম থাকে, ঠিক আছে, মানে হচ্ছে ফলাফল যেটা রেজাল্টটা, ঝুঁকির যে রেজাল্টটা বা রিস্ক, ঠিক আছে, এটাকে রেজাল্ট না বলে আমরা বলতে পারি এটাকে রিস্ক। রিস্ক যদি আদর্শ মান 75 এর থেকে কম থাকে তাহলে সেই ঝুঁকিকে কি বলা যাবে, সেই ঝুঁকিকে বলা যাবে উত্তম আদর্শিক ঝুঁকি। ওকে, এবং এই ঝুঁকিগুলো বীমা কোম্পানির জন্য অনেক কম ঝুঁকি বহন করে, এবং এটা বীমা কোম্পানির জন্য একটা বিনিয়োগযোগ্য এই হিসেবে বা বীমা কোম্পানির এই জায়গায়, অর্থাৎ বীমা কোম্পানি এই প্রতিষ্ঠানের ঝুঁকিটা নিতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। কারণ কি, কারণ হচ্ছে এই উত্তম আদর্শিক ঝুঁকিতে ঝুঁকির পরিমাণ অনেক কম থাকে, অর্থাৎ বীমা কোম্পানি ওই ঝুঁকিটা নিজের উপর বহন করলে তাহলে প্রিমিয়ামের টাকাটা দিয়ে সে অনেক দিন কি করতে পারবে, তার বিনিয়োগ কার্যক্রম বা তার ব্যবসা সে পরিচালনা করতে পারবে। এবং এর বিপরীতে দেখা যায় ঝুঁকি হওয়ার সম্ভাবনা কম, তার মানে ক্ষতিপূরণ দেওয়ার বা ক্ষতিপূরণ প্রদান করার সম্ভাবনা কম, ঠিক আছে। এই জন্য এই ধরনের বীমাতে বিনিয়োগ করা বা এই ধরনের বীমার ঝুঁকি গ্রহণ করা বীমা কোম্পানির জন্য অনেক বেশি সুবিধাজনক বা লাভজনক। তারপর হচ্ছে আদর্শ ঝুঁকি। আদর্শ ঝুঁকি কোনগুলো? আদর্শ ঝুঁকি হচ্ছে যখন ঝুঁকির মান 100 এর বেশি হবে, ঠিক আছে, যখন ঝুঁকির মান 75 থেকে 100 এর মধ্যে হবে, ঠিক আছে। আদর্শ ঝুঁকি হচ্ছে যখন ঝুঁকির মানটা 75 থেকে 100 এর ভেতরে হবে, অর্থাৎ 75 এর বেশি
রিস্ক, আবার হচ্ছে 100 কম। মানে হচ্ছে 75 থেকে 100 মাঝখানে যদি থাকে তখন সেই ঝুঁকিকে কি বলা হয়, আদর্শ ঝুঁকি বলা হয়। এবং এই ঝুঁকির ক্ষেত্রে বীমা কোম্পানির জন্য এই ধরনের ঝুঁকিও লাভজনক, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের ঝুঁকির ক্ষেত্রে বীমা কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে বা বীমা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে। তারপর হচ্ছে উপ আদর্শিক ঝুঁকি। উপ-আদর্শিক ঝুঁকি কি? এটা হচ্ছে ঝুঁকির সর্বোচ্চ রূপ, অর্থাৎ এখানে ঝুঁকি অনেক বেশি, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে বীমা কোম্পানির জন্য ঝুঁকি অনেক বেশি বহন করে। আর এই ক্ষেত্রে ঝুঁকির মানটা ভ্যারি করে হচ্ছে 125 থেকে 500 এর মধ্যে। অর্থাৎ ঝুঁকির মান যখন 125 থেকে 500 এর ভেতর থাকবে, 125 এর থেকে বড়, 500 থেকে কম, তখন সেই ঝুঁকিকে বলা হবে উপ-আদর্শিক ঝুঁকি। এবং এই ঝুঁকিগুলো বীমা কোম্পানির জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এই ধরনের ঝুঁকির ক্ষেত্রে যদি বীমা কোম্পানি বীমা চুক্তি করে, তাহলে বীমা কোম্পানিকে অনেক বেশি ঝুঁকি বহন করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে বীমা অযোগ্য ঝুঁকি। বীমা অযোগ্য ঝুঁকি হচ্ছে যে সমস্ত ঘটনার বিপরীতে বীমা করা যায় না, সেগুলোকে বীমা অযোগ্য ঝুঁকি বলা হয়। যেমন যুদ্ধ বিগ্রহ, ঠিক আছে। তারপর রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো কখন হবে বা কিভাবে হবে এগুলো অনুমান করা যায় না, ঠিক আছে। এই জন্য বলা হয় এগুলো হচ্ছে বীমা অযোগ্য ঝুঁকি। যুদ্ধ অবস্থা, ঠিক আছে, কোন দেশে যুদ্ধ লাগলে সেই যুদ্ধ যে ঘটনাটা, সেই যুদ্ধ অবস্থার বিপরীতে বীমা করা যায় না কখনোই। অপরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে সহজ কথায় যে ঝুঁকিগুলো কখনো কোনো কোম্পানি অপরিহার করতে পারে না, বা বৈচিত্র্যায়নের মাধ্যমে যে ঝুঁকিগুলো কখনো কমানো সম্ভব হয় না, ঠিক আছে। তাহলে অপরিহারযোগ্য ঝুঁকি কোনগুলো? যেমন আবার বলা যেতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা। অর্থাৎ এই ঝুঁকিগুলো হলে একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত মানুষকে বা সমস্ত প্রতিষ্ঠানকে একসাথে প্রভাবিত করবে, একটি শিল্পের সমস্ত ফার্মকে একসাথে প্রভাবিত করবে, ঠিক আছে। তারপর একটি দেশের সমস্ত মানুষকে একসাথে প্রভাবিত করতে পারে, যেমন ঘূর্ণিঝড়ের মাধ্যমে ক্ষয়ক্ষতি। এটাকে অপরিহার করা যায়, মানে এটাকে পরিহার করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। তারপর বলা যেতে পারে মুদ্রাস্ফীতি জনিত ঝুঁকি, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে গেলে, ঠিক আছে। তাহলে মুদ্রাস্ফীতি জনিত যদি ঝুঁকির সৃষ্টি হয়, তাহলে সেই ঝুঁকিও কিন্তু কখনো কোনো ফার্ম পরিহার করতে পারবে না, ঠিক আছে। তাহলে এর উদাহরণ আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি, ঠিক আছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে যখন ঝুঁকি হয়, সেই ঝুঁকিটা কি? অপরিহারযোগ্য ঝুঁকি। বা যে ঝুঁকিটা সর্বোপরিভাবে একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের সকল ফার্মকে একসাথে প্রভাবিত করে, সেই ঝুঁকিগুলো কি? অপরিহারযোগ্য ঝুঁকি। অর্থাৎ এই যে এখানে মৌলিক ঝুঁকির সাথে কিছুটা মিলে যায়। আচ্ছা, পরিহারযোগ্য ঝুঁকি হলো যে ঝুঁকিগুলো মূলত বৈচিত্র্যায়নের মাধ্যমে পরিহার করা যায়। অর্থাৎ এই ঝুঁকিটা একটা ফার্ম, একজন ব্যক্তি বা কোনো একটা পরিবারকে প্রভাবিত করবে, ঠিক আছে। মানে হচ্ছে যে ঝুঁকিটা সহজ কথায় একক কোনো সত্তাকে প্রভাবিত করবে, সেই ঝুঁকিকে বলা হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি। এবং পরিহারযোগ্য ঝুঁকি কি? বৈচিত্র্যায়নের মাধ্যমে এটাকে পরিহার করা যায়, অর্থাৎ বৈচিত্র্যায়নের মাধ্যমে ঝুঁকির পরিমাণটাকে কমানো যায়। ক্লিয়ার? আর হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকির উৎস বলা যেতে পারে যেমন অদক্ষ ব্যবস্থাপনা, শ্রমিক অসন্তোষ, এগুলোর কারণে মূলত পরিহারযোগ্য ঝুঁকির সৃষ্টি হয়। যেমন অদক্ষ ব্যবস্থাপনা হলে ফার্ম ক্রমাগত কি করতে থাকবে? ফার্ম ক্রমাগত লোকসানের মুখে পড়বে। অর্থাৎ অদক্ষ ব্যবস্থাপনাকে রিপ্লেস করে দক্ষ ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। শ্রমিক অসন্তোষ হলে শ্রমিকরা যেন সন্তুষ্ট হয়, সেই ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এইভাবে বৈচিত্র্যের মাধ্যমে বা বিভিন্ন দক্ষ সিদ্ধান্তের মাধ্যমে মূলত এই ঝুঁকিগুলো পরিহার করা যায়। এই জন্য এগুলোকে বলা হয় কি? পরিহারযোগ্য ঝুঁকি। তাহলে এই ছিল আমাদের ঝুঁকির প্রকারভেদ। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই।